রাত ৩টায় কানের পাশে যে শোঁসো শব্দটা আপনাকে ঘুম থেকে তুলে দেয়, সেই নগণ্য প্রাণীটার নাম মশা। সিংহ না, কুমির না, এমনকি সাপও না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় প্রাণঘাতী শত্রু হলো এই ৪ মিলিমিটারের উড়ন্ত সুঁই। প্রতি বছর সে মেরে ফেলছে ৭,৬০,০০০ মানুষ। ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, এই তালিকা আর শেষ হতে চায় না। আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে ছড়িয়ে পড়ছে নতুন নতুন দেশে, নতুন নতুন মানুষের শরীরে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পৃথিবী থেকে মশাকে একেবারে মুছে দিলে কেমন হয়? সেটা কি সম্ভব? আর সম্ভব হলেও সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার হিসেবে মানুষের হাতে মানুষ মরে বছরে প্রায় ৪ লাখ, আর মশার হাতে মরে ৭,৬০,০০০। অর্থাৎ সমস্ত যুদ্ধ, খুন আর সন্ত্রাসের চেয়েও বেশি মানুষ মারছে এই ছোট্ট পোকাটা। বিশ্বের সমস্ত সংক্রামক রোগের ১৭% ছড়ায় শুধু মশার মাধ্যমে। ম্যালেরিয়া একাই প্রতি বছর কেড়ে নেয় কয়েক লাখ প্রাণ, বেশিরভাগই আফ্রিকার শিশু। ডেঙ্গু এখন বাংলাদেশ, ভারত, ব্রাজিল পেরিয়ে ইউরোপের দরজায় কড়া নাড়ছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে গরমের মৌসুম লম্বা হওয়ায় মশার বংশবিস্তারের সময়ও বাড়ছে। মানে ভবিষ্যৎটা আরো ভয়াবহ। কিন্তু এই সমস্যার সমাধান কি মশাকে পুরোপুরি শেষ করে দেওয়া? পৃথিবীতে মশার প্রজাতির সংখ্যা শুনলে চমকে যাবেন। মোট ৩,৫০০টি প্রজাতি। এর মধ্যে মানুষের রক্তের দিকে আগ্রহ মাত্র ১০০টির। আর সেই ১০০টির মধ্যেও মানুষের জন্য সত্যিকারের বিপজ্জনক মাত্র ৫টি। লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের জীববিজ্ঞানী হিলারি র্যানসন বলছেন, মানুষের মধ্যে প্রায় ৯৫% রোগ সংক্রমণের জন্য এই ৫ প্রজাতিই দায়ী। বাকি ৩,৪৯৫ প্রজাতি, তারা মানুষকে ঘুমাতে না দিলেও রোগ দেওয়ার ব্যাপারে তুলনামূলকভাবে নিরীহ। ফলে প্রশ্নটা গোটা মশা জাতিকে ধ্বংস করার নয়, প্রশ্নটা হলো এই ৫টি হত্যাকারী প্রজাতিকে কি নিরাপদে সরিয়ে দেওয়া সম্ভব? র্যানসনের মতে এই ৫ প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড্যান পিচও মোটামুটি একমত। তবে তিনি একটু সতর্ক করে বলেছেন, এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরো তথ্য দরকার। এই প্রশ্নটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়। কোনো প্রজাতিকে পৃথিবী থেকে মুছে দিলে খাদ্য শৃঙ্খলে বড় ধাক্কা লাগতে পারে। মশা কি শুধু রোগ ছড়ায়? না, মশার লার্ভা পানিতে বড় হয় এবং জলাশয়ের পুষ্টি চক্রে ভূমিকা রাখে। পূর্ণবয়স্ক মশা অনেক পাখি, বাদুড়, ব্যাঙ আর পোকামাকড়ের খাবার। কিছু মশা ফুলের পরাগায়নেও সাহায্য করে। কিন্তু হিলারি র্যানসন বলছেন, যে ৫টি রোগবাহী প্রজাতিকে আমরা টার্গেট করতে চাইছি, সেগুলো মানুষের সঙ্গে এতটাই মিলেমিশে গেছে যে তাদের বাস্তুতান্ত্রিক ভূমিকা খুবই সীমিত। এগুলো না থাকলে একই পরিবারের কম বিপজ্জনক অন্য মশারা দ্রুত সেই শূন্যতা পূরণ করে নেবে। ড্যান পিচ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, বেশিরভাগ মশা প্রজাতির পরিবেশগত ভূমিকা সম্পর্কে মানুষের জ্ঞান এখনো অসম্পূর্ণ। ফলে কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। আর র্যানসন একটা নৈতিক প্রশ্নও তুলছেন, মানুষ কি আদৌ কোনো প্রজাতিকে ইচ্ছাকৃতভাবে বিলুপ্ত করার অধিকার রাখে? তবে তিনি নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষ তো এমনিতেই প্রতিদিন নানা কার্যকলাপে অসংখ্য প্রজাতিকে অনিচ্ছাকৃতভাবে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। বিজ্ঞান এখানে থেমে নেই। সবচেয়ে আলোচিত যে পদ্ধতিটা নিয়ে গবেষণা চলছে, সেটার নাম জিন ড্রাইভ। এই প্রযুক্তিতে মশার জিনগত গঠনে এমন একটা পরিবর্তন ঢুকিয়ে দেওয়া হয়, যেটা প্রজন্মের পর প্রজন্মে ছড়াতে থাকে এবং একসময় পুরো প্রজাতিটাকে প্রজননে অক্ষম করে ফেলে। পরীক্ষাগারে অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশাকে এভাবে প্রজননে অক্ষম করে দেওয়ার পর দেখা গেছে, পরীক্ষাগারের সেই মশাকুল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত সংস্থা টার্গেট ম্যালেরিয়া এই প্রযুক্তি নিয়ে আফ্রিকায় পরীক্ষামূলক কাজ শুরু করেছিল। কিন্তু এখানেই বাধল বিপত্তি। বুর্কিনা ফাসোর সামরিক সরকার গত বছর এই পরীক্ষার অনুমোদন বাতিল করে দিয়েছে। স্থানীয় কিছু গোষ্ঠীর সমালোচনা আর ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে প্রকল্পটা বড় ধাক্কা খেয়েছে। তানজানিয়ার ইফাকারা হেলথ ইনস্টিটিউটের গবেষক ডিকসন উইলসন লোয়েতাইজেরার কথায়, এ ধরনের প্রকল্প সফল করতে হলে যে দেশে পরীক্ষা হবে সেখানে অবশ্যই রাজনৈতিক সমর্থন থাকতে হবে। বিজ্ঞান একা যথেষ্ট নয়, রাজনীতিও লাগবে। জিন ড্রাইভ ছাড়াও আরেকটি চমকপ্রদ পদ্ধতি আছে, সেটা হলো ওলবাকিয়া ব্যাকটেরিয়া। ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই মশাকে এই বিশেষ ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত করা হয়। ফলে
হয় এই প্রজাতির মশার সংখ্যা কমে যায় অথবা তারা ডেঙ্গু ভাইরাস বহন করার ক্ষমতাই হারিয়ে ফেলে। ব্রাজিলের নিতেরোই শহরে এই পদ্ধতি প্রয়োগ করার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটানা 89% কমে গিয়েছিল। সংখ্যাটা অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। বিশ্ব মশা কর্মসূচির প্রতিষ্ঠাতা স্কট ওনিল জানাচ্ছেন, এখন পর্যন্ত 15টি দেশের 10,60,00,000-এর বেশি মানুষ এই পদ্ধতিতে সুরক্ষা পেয়েছে। আর কোনো নেতিবাচক প্রভাবও চোখে পড়েনি। একই সঙ্গে ট্রান্সমিশন জিরো নামের একটি প্রকল্প চেষ্টা করছেন জিন প্রযুক্তির মাধ্যমে অ্যানোফিলিস মশার ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতাটাকেই নষ্ট করে দিতে। গত বছরের শেষে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণা বলছে, বিজ্ঞানীরা সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। 2030 সালের মধ্যে কোনো একটি দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে। কিন্তু একটা প্রযুক্তির উপর সব আশা রাখা বোকামি। হিলারি র্যানসন স্পষ্ট বলছেন, কোনো একটি জাদুকরী সমাধান দিয়ে মশাবাহিত রোগের সমস্যা মেটানো যাবে না। দরকার চিকিৎসার সুবিধা, দ্রুত রোগ নির্ণয়ের ব্যবস্থা, উন্নত বাসস্থান এবং কার্যকর টিকা। সব মিলিয়ে একটা সমন্বিত কৌশল। আর এই মুহূর্তে সেই কৌশলটা বড় বিপদে পড়েছে, কারণ পশ্চিমা দেশগুলো বৈদেশিক সাহায্য কমিয়ে দিচ্ছে। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, গত 1 বছরে মশাবাহিত প্রায় সব রোগের বিরুদ্ধে অর্জিত অগ্রগতি এখন হুমকির মুখে। অর্থাৎ একদিকে বিজ্ঞান এগুচ্ছে, অন্যদিকে রাজনীতি আর অর্থনীতি পেছনে টানছে। মশাকে হারানোর লড়াইটা তাই শুধু পোকার সঙ্গে যুদ্ধ নয়, এটা অর্থের যুদ্ধ, রাজনীতির যুদ্ধ আর মানুষের সদিচ্ছার যুদ্ধ। কোটি কোটি বছর ধরে মশা পৃথিবীতে টিকে আছে। সে টিকে ছিল ডাইনোসরের আমলেও। আর মানুষ, আমরা এসেছি মাত্র কয়েক লাখ বছর আগে। সুতরাং মশাকে হারানো যে সহজ হবে না, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।